আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে ইনসা ঈশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ১৭। রাফির চিৎকার আর হইচয়ে মুহূর্তেই শিকদার বাড়ির শান্ত পরিবেশটা এক অদ্ভুত চাঞ্চল্যের ঢেউ বয়ে এভাবে বাড়ির ভেতর এত জোরে ডাকাডাকি করছে। কৌতূহল আর বিস্ময়ে একে একে সবাই ডাইনিং রুমে এসে জড়ো হলো। নাফিস সাহেব ভ্রুকুচকে একবার স্ত্রীর দিকে তাকালেন। বাড়ির ভেতরে উচ্চস্বরে কথা বলা কিংবা চিৎকার চেঁচামেচি তিনি কোনোভাবেই পছন্দ করেন না। তার উপর রাফি যে এত বছর পর বিদেশ থেকে দেশে ফিরে সোজা এখানে চলে এসেছে সে খবরও কেউ আগে জানতো না। বিষয়টা তাকে বেশ অবাক করে দিয়েছে। অন্যদিকে রুকসানা খাতুন বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছেন। হৃদয়ে কোলে বসে থাকা ছোট্ট রোহিত নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, এই আঙ্কেলটা এমন করে চিৎকার করছে কেন? রাফির কোনো হুঁশ নেই। হাতে থাকা প্রায় সব উপহারের ব্যাগ সোফার উপর রেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল নিজের ফুপুর কাছে। রুকসানা খাতুন দু হাতে নিজের হাত নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কেমন আছো ফুপুজান? নিজের ভাইয়ের একমাত্র ছেলে এতদিন পর সামনে দেখে রোকসানা খাতুনের চোখ মুহূর্তে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেল। স্নেহভরা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি তো ভালোই আছি, কিন্তু তুই এমন অস্থির হয়ে আছিস কেন? কি হয়েছে? রাফি মুচকি হেসে মাথা নাড়ল। কিছু না, এটা বলেই সে চলে গেল নাফিম সাহেবের কাছে। ফুপা, আপনার শরীরটা কেমন এখন? ভালো আছে তো? এরই মাঝে হৃদয় এগিয়ে এসে সজোরে রাফির পিঠে চাপড় মারল। বেটা, দেশে এসেছিস আর একটা খবর দিলি না? একদম আকাশ থেকে পড়ার মতো এসে হাজির হয়েছিস। আমি তো তোকে দেখে ভীষণ অবাক হয়ে গেছি। রাফি হেসে তাকে জড়িয়ে ধরলো। আর বলিস না, সবকিছু হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। ও আচ্ছা। হৃদয় পাশে দাঁড়িয়ে থাকা তামান্নার দিকে ইশারা করে বলল, এটা আমার বউ, তোর ভাবি। রাফি সঙ্গে সঙ্গে ভদ্রভাবে সালাম জানিয়ে বলল, কেমন আছেন ভাবি? আশা করি ভালো আছেন। তামান্না হেসে উত্তর দিল, হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে ভালোভাবেই সেই পৌঁছেছি, তার মানে ভালোই আছি। কথাটা বলে রাফি একবার অস্থির দৃষ্টিতে চারপাশে তাকাতে শুরু করলো, যেন কাউকে খুঁজছে। কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে জিজ্ঞেস করলো, বাড়িতে তো সবাইকে দেখছি, কিন্তু সুজি কোথায়? ও কি বাইরে গেছে? তামান্না বিস্ময়িত হয়ে বলল, সুচি? সুজিকে? তামান্না কিছু বুঝে ওঠার আগেই হৃদয় হেসে ফেলল। আরে, তুমি বুঝতে পারোনি, ও সূচনার কথা বলছে। ছোটবেলা থেকে ও সুজি বলে ডাকে। পর রাফির দিকে তাকিয়ে খানিকটা সতর্ক সুরে বলল, তোর এই অভ্যাসটা এখনো গেল না। সূচনা এখন বড় হয়েছে, ও আর ছোট নেই। এখন আর ওকে সুজি বলে ডাকিস না। রাফি মাথা চুলকে বিব্রত হাসলো। আরে, ছেলেবেলার থেকেই তো অভ্যাস, জন্ম থেকেই এই নামেই ডাকছি। এত সহজে কি আর অভ্যাস বদলানো যায়? হৃদয় এবার গম্ভীর স্বরে বলল, অভ্যাস বদলানো কঠিন ঠিকই, কিন্তু সূচনা এখন বড় হয়েছে, ওকে আর সুজি বলে ডাকা যাবে না। তামান্নাও হেসে যোগ করলো, হ্যাঁ, ও শুধু বড়ই হয়নি, সূচনা তো এখন একটা। আর শেষ করা হলো না, ঠিক সেই মুহূর্তেই সূচনা হালকা গলায় আওয়াজ ভেসে আসলো। নিজের নাম এত জোরে, এত আপন ভঙ্গিতে কে ডাকছে? সেই কৌতূহলে তাকে ঘর থেকে বের করে এনেছে। অবশ্য নিচে আসার আগে সে অনেক ভেবেছে, কোনো ভুলভাল কাজ করেছে কিনা, কেউ তার নামে নালিশ দিয়েছে কিনা। এমন অদ্ভুত সব চিন্তাও মাথায় এসেছিল। পরে নিজেকে বুঝিয়েছে, গত কয়েকদিন তো এমন কিছু করেনি যে কেউ বিচার নিয়ে চলে আসবে। কিন্তু উপরতলা থেকে নিচতলায় তাকিয়ে যখন সে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখলো, তখন চিনতে চিনতে পারলো না। অফ হোয়াইট রঙের শার্ট, নীল জিন্স, লম্বা মুঠোর গড়ন। চেনা চেনা লাগলেও পরিচয়টা ধরা দিল না। ওনার ঠিক পেছনে নেমে আসছিল প্রণয়, কিন্তু সেই মুহূর্তে রাফির দৃষ্টি আর কোথাও আটকে রইল না। সে স্থির হয়ে তাকিয়ে রইল সূচনার দিকে। সময় যেন আচমকাই থেমে গেল। মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ভেসে উঠল বহু বছরের পুরনো সেই ছোট চঞ্চল মেয়েটার মুখ। অথচ আজ সে আর সেই ছোট সূচি নেই। ঘর থেকে অমন ডাক শুনে সূচনা ওভাবে বের হয়ে আসছিল, কিন্তু প্রণয়ের ধমক খেয়ে তাড়াহুড়ো করে মাথার ওড়নাটা গুছিয়ে নিয়েছিল সূচনা। গোলাপি রঙের সেই ওড়নাটা তার মুখকে আরো কোমল করে তুলেছে। কানে ছোট সোনালী ঝুমকা, নাকে হীরের নাকফুল, সব মিলিয়ে তাকে আজ যেন একবারে নববধূর মতোই লাগছে। রাফির বুকের ভেতর হঠাৎ
কেমন অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। তার মনে হলো চারপাশের সমস্ত শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে উপস্থিত মানুষের কথাবার্তা, হাসি, কোলাহল কিছুই আর তার কানে পৌঁছাচ্ছে না। পুরো পৃথিবীটা যেন হঠাৎ করেই সাদা কালো হয়ে গেল। একজন মানুষকে তার রঙিন মনে হচ্ছে, শুধু সূচনায় স্পষ্ট, শুধু সূচনায় জীবন্ত। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা রাফির কাছে মনে হলো তার বহুদিনের যত অপেক্ষা, যত কল্পনা, যত না বলা স্বপ্ন, সবকিছু রূপ যেন আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। অথচ সূচনা এখনো ভীষণ বিভ্রান্ত। সে বুঝতেই পারছে না এই মানুষটা আসলে কে, আর কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে। রাফির ভেতরে তখন যেন অনুভূতির এক প্রবল ঝড় বয়ে যাচ্ছে। বহু বছরের অপেক্ষা, হাজারো স্মৃতি, শৈশবের অসংখ্য মুহূর্ত আর অদেখা ভবিষ্যতের কত শত কল্পনা একসঙ্গে এসে তার হৃদয়ে এমনভাবে আলোকিত করেছে যে সে আর নিজে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। চোখের সামনে দাঁড়িয়ে থাকা সূচনাকে দেখে তার সমস্ত হুঁশ জ্ঞান যেন উধাও হয়ে গেছে। সে আর আশপাশে কাউকে দেখলো না। যেন কিছুই আর ভালো লাগলো না। শুধু দ্রুত পায়ে সূচনার দিকে এগিয়ে যেতে শুরু করলো। সূচনা তখন তার থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে। আচমকা একজন অচেনা যুবককে নিজের দিকে এত দ্রুত এগিয়ে আসতে দেখে সে হতভম্ব হয়ে গেল। কিন্তু প্রণয় বুঝতে পেরেছিল, এক মুহূর্তের জন্য তার দৃষ্টি এড়ায়নি রাফির চোখ থেকে। আর সেই চোখের ভাষা তার মোটেও পছন্দ হলো না। রাফি যখন প্রায় ছুটে এসেছে, সূচনাকে জড়িয়ে ধরার মতো দূরত্বে পৌঁছে গেছে, ঠিক তখনই প্রণয় দ্রুত সূচনার বাহু ধরে তাকে নিজের দিকে সরিয়ে নিল। আর সেই মুহূর্তে রাফির ঠোঁট ফেটে বেরিয়ে এলো বহু বছরের চেনা একটি ডাক, সুজি। পরের মুহূর্তে ঘটল বিপত্তি। অতিরিক্ত উত্তেজনায় নিজের গতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল রাফি। সূচনাকে না পেয়ে, ভারসাম্য রাখতে না পেরে সোজা মেঝেতে আছড়ে পড়ল। শব্দটা ড্রয়িং রুম জুড়ে প্রতিধ্বনিত হয়ে উঠল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটলো যে উপস্থিত সবাই কয়েক সেকেন্ডের জন্য যেন বুঝতে পারল না ঠিক কি হলো। রুকসানা খাতুন আঁতকে উঠলেন। তামান্না বিস্ময়ে মুখ ঢেকে ফেললেন। নাফিম সাহেব কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। ছোট রোহিত তো পুরো বিষয়টা এক ধরনের বিনোদন ভেবে বিস্ময়িত চোখে দেখছে। কেবল একজন মানুষ ছিল সম্পূর্ণ নির্বাক। এর মুখে কোনো উদ্বেগ নেই, কোনো বিচলিত ভাব নেই, যেন যা হওয়ার ছিল ঠিক তাই হয়েছে। এদিকে সূচনা তখন অবাক হয়ে গেছে। সুজি নামটা যে সে বহু বছর ধরে কারো মুখে শোনেনি। আর সেই ডাকটা শুনে হঠাৎ মনে পড়ে গেল রাফি, তার মামাতো ভাই। শৈশবে যে তাকে সবসময় এই নাম ধরে ডাকতো। সবার আগে হৃদয় এগিয়ে গেল। সে রাফির হাত ধরে টেনে উঠিয়ে বলল, বেটা, তুই এখনো আগের মতোই আছিস দেখছি। রাফি কোনো মতে উঠে দাঁড়ালো, কিন্তু তার আগেই সূচনার ঠোঁট থেকে আস্তে করে বেরিয়ে এলো, রাফি। শুধুমাত্র একটি শব্দ, তবুও সেই শব্দটা প্রণয়ের কানে মোটেও ভালো লাগলো না। তার ভ্রু কিঞ্চিত কুঁচকে উঠল। দৃষ্টি ধীর ধীর সূচনার দিকে এগিয়ে গেল। অদ্ভুত ব্যাপার, সে নিচে কতবার চেয়েছে সূচনা তার নাম ধরে ডাকুক, কিন্তু মেয়েটা কখনো সেভাবে ডাকেনি। গতকাল রাতে শুধু ভয়ে তাকে ডেকেছিল, আর আজ একজন ছেলেকে দেখে এত সহজে নাম ধরে ডেকে ফেললো। কারণটা যুক্তিসঙ্গত হলেও প্রণয়ের ভালো লাগেনি, একদমই না। এদিকে রাফিকে সোফায় বসিয়ে দেওয়া হলো। সে বসে কিছুক্ষণ নিজের হাঁটুতে হাত বুলিয়ে ব্যথা কমানোর চেষ্টা করলো। অতঃপর মুখ তুলে আবার সূচনার দিকে তাকালো। ঠোঁটে হাসি টেনে বলল, হ্যালো সুচি। সূচনা কি উত্তর দেবে ভেবে উঠতে পারল না, কিন্তু তার আগেই ভেসে এলো একটি ভারী দৃঢ় এবং স্পষ্ট কণ্ঠস্বর, স্টপ কলিং হার সুজি। মুহূর্তে রাফির মুখে হাসি থেমে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে কণ্ঠস্বরের উৎসের দিকে তাকালো। এবার প্রথমবারের মতো সে পুরো মনোযোগ দিয়ে প্রণয়কে দেখলো। লম্বা গড়ন, উজ্জ্বল শ্যামবর্ণ, পরনে ক্রিম রঙের শার্ট, চোখে এক ধরনের অদ্ভুত স্থিরতা। রাফি এই মানুষটিকে চেনে না, জীবনে কখনো দেখেনি, তাই স্বাভাবিকভাবেই তার বিস্ময় আরো বেড়ে গেল। ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর কয়েক পা এগিয়ে এসে প্রণয়ের সামনে দাঁড়িয়ে বলল, হু আর ইউ টু গিভ মি অর্ডার্স? আর আপনি কে? প্রশ্ন শুনে প্রণয়ের চোয়াল শক্ত হয়ে গেল। প্রথম থেকে ছেলেটার ব্যবহার তার ভালো লাগে না। প্রথমে তার স্ত্রীর দিকে ওভাবে ছুটে যাওয়া, এরপর বারবার সুচি বলে ডাকা। প্রণয় এক মুহূর্ত দেরি করলো না। ধীরে ধীরে সূচনার এক বাহুতে হাত রাখলো। এরপর তাকে নিজের আরো কাছে টেনে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আই অ্যাম হার হাজব্যান্ড।
এক সেকেন্ড থেমে আবার বলল, আর প্রণয় মির্জা। আশা করি এখন বুঝতে পেরেছেন। কথাগুলো বলার সময় প্রণয়ের চোখে দৃষ্টি এক মুহূর্তের জন্য রাফির মুখ থেকে সরেনি, কিন্তু রাফি যেন শুনেও বিশ্বাস করতে পারল না। তার মুখের রং ধীরে ধীরে বদলে গেল, অতিরিক্ত ক্রোধে ভ্রুজোড়া কুঁচকে গেল। একবার প্রণয়ের দিকে তাকালো, আবার সূচনার দিকে, তারপর আবার প্রণয়ের দিকে। মানে রাফি কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করছে, কিন্তু কোনো সমীকরণ মেলাতে পারছে না। হঠাৎ করে রাফি জোরে হেসে উঠল, এমন ভাবে হাসলো যেন কেউ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কৌতুকটা বলেছে। প্রণয় ভ্রু আরো কুঁচকে উঠল। তার কাছে ব্যাপারটা মোটেও হাসির নয়, বরং অপমানজনক। কোনো মতে হাসি সামলে রাফি বলল, ফালতু একটা মজা ছিল। অতঃপর সূচনার দিকে তাকিয়ে বলল, এটা কি কোনো প্ল্যান হচ্ছে? এবার নাফিম সাহেবের ধৈর্যের বাদে সত্যি চিত ধরল। তার মুখ গম্ভীর হয়ে উঠল। প্রণয় এই পরিবারের নতুন সদস্য, এই বাড়ির একমাত্র জামাই। আর সেই মানুষটার সঙ্গে এমন অবিবেচকের মতো আচরণ তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তার উপর রাফি বারবার এমন আচরণ করছে যেন সূচনার বিয়ের বিষয়টা সে জানেই না। হৃদয় রাফিকে খুব ভালো করেই চিনত। রাফির স্বভাব, আচার, আচরণ সবকিছু হৃদয়ের অজানা ছিল না। তাই এই মুহূর্তে রাফির মুখের অভিব্যক্তি দেখে সে বুঝতে পারল, ছেলেটা একটু মজা করছে না, বরং তার চোখ মুখ এক বিস্ময়ে আর অস্থিরতায় ফুটে উঠেছে। কিছুটা অবাক হয়ে হৃদয় ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন রাফি, তুই সূচনার বিয়ের কথা জানিস না? কথাটা শুনে রাফি বিদ্যুতের শকে মানুষের মতো তড়িৎ গতিতে মাথা তুলে হৃদয়ের দিকে তাকালো। চোখে অবিশ্বাসের স্পষ্ট, যেন সে ঠিকমতো শুনতে পায়নি। রাফি চুপ করে থাকতে দেখে হৃদয় নিজেই আবার বলতে শুরু করলো, হ্যাঁ, আমরা তোকে ফোন করেছিলাম তোকে ইনভাইট করার জন্যই, কিন্তু তখন মামি বললেন তিনি নাকি তোকে সবকিছু জানিয়ে দেবেন। আমিও পরে কয়েকবার ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু নম্বরটা বন্ধ পাই। পরে শুনলাম তুই নাকি নাম্বার বদলে ফেলেছিস। আর মামি তো বললেন তুই খুব করে বিয়েতে আসতে চেয়েছিলি, কিন্তু ছুটি না পাওয়ায় আসতে পারিসনি। তাই আমরাও আর কিছু ভাবিনি। কিন্তু এখন তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই সত্যি কিছু জানিস না। আর বল, আর বিষয়টা নিয়ে আমরা প্র্যাঙ্কই বা কিসের জন্য করব? হৃদয়ের প্রতিটা শব্দ ধারালো ছুরির মতো এসে রাফির বুকের ভেতর বিঁধতে লাগলো। মনে হলো কেউ তার হৃৎস্পন্দনটা খামচে ধরে রেখেছে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশে সব শব্দ হঠাৎ করে দূরে সরে গেল। কিছুই আর কানে আসছে না। শুধু একটা কথাই মস্তিষ্কের ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, সূচনার বিয়ে হয়ে গেছে। আর সুজি তার ভালোবাসার মানুষের অপেক্ষায় শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন অন্য কারোর স্ত্রী হয়ে গেছে। আর সে কিছুই জানে না। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা খবরটুকু তার কানে পৌঁছায়নি। শুকনো ঠোঁট দুটো কাঁপতে লাগলো রাফির, গলা দিয়ে শব্দ বের করতেও কষ্ট হচ্ছিল। তবুও কোনো মতে নিজেকে সামলে সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, সুজির বিয়ে হয়ে গেছে কবে? হৃদয় এক মুহূর্ত ভেবে হাতে হিসাব করে বলল, আজকে দিয়ে 4 দিন। এই কয়েকটি শব্দই রাফির সমগ্র পৃথিবীটাকে ভেঙে চুরে গুছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 4 দিন আগে তার সুচি কারো হাত ধরে নতুন জীবনে পা রেখেছে। 4 দিন আগে সে চিরতরে হারিয়ে গেছে তার জীবন থেকে। আর সে কিছুই জানেনি। মুহূর্তের মধ্যে রাফির মনে পড়ে গেল গত সপ্তাহের ঘটনাগুলো। তার মা বারবার তাকে নম্বর পরিবর্তন করার কথা বলেছিলেন। রাফি কখনো মায়ের কথা অমান্য করেনি। ছোটবেলা থেকে মায়ের প্রতিটি সিদ্ধান্ত সে চোখ বন্ধ করে মেনে এসেছে। তাই কোনো প্রশ্ন না করে নম্বর বদলে ফেলেছিল। কিন্তু আজ সবকিছু এক সুতোয় গাঁথা মনে হচ্ছে। ধীরে ধীরে সত্যিটা তার সামনে স্পষ্ট হতে লাগলো। তাকে কি ইচ্ছে করে কিছু জানতে দেওয়া হয়নি? তার বুকের ভেতরটা হঠাৎ করে এক অসহনীয় যন্ত্রণা ছড়িয়ে পড়ল। কেউ জানতো না সে সূচনাকে ভালোবাসে। সবার কাছে বিষয়টা গোপন ছিল, কিন্তু একজন মানুষ তো জানতো, তার মা। তিনি খুব ভালো করেই জানতেন সূচনা তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। জানতেন বছরের পর বছর ধরে সে মেয়েটাকে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় আগলে রেখেছেন। তবুও তার মা এটা কিভাবে হতে দিলেন? কিভাবে তিনি সূচনার বিয়ের খবরটা নিজের ছেলের কাছ থেকে লুকিয়ে রাখতে পারলেন? তাকে কেন একবারও জানতে দিল না? রাফির মুখে বিষণ্ণতা আর অস্থিরতা দেখে সূচনার মনটা খারাপ হয়ে গেল। ছোটবেলা থেকেই সে রাফির হাসি মুখে প্রাণবন্ত মানুষ হিসেবে দেখে এসেছে। কয়েক পা এগিয়ে এসে নরম কণ্ঠে সে বলল, ভাইয়া, তুমি প্লিজ মন খারাপ করো না। তুমি আমার বিয়েতে
অ্যাটেন্ড করতে পারোনি বলেই তোমার খারাপ লাগছে, তাই আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই একসাথে অনেক ঘুরতে যাব। আমরা একসাথে ঘুরতে যাব, অনেক সময় কাটাবো। দেখবে তখন আর তোমার মন খারাপ লাগবে না। কথাগুলো বলতে বলতেই সূচনার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি রাফির বুকের ভেতর ঝড়টাকে আর একটু শান্ত করতে পারল না। রাফি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সূচনার দিকে। ইস, যদি এই মেয়েটা একবার বুঝতে পারতো তার মন খারাপের প্রকৃত কারণটা, যদি বুঝতে পারতো সে কষ্ট পাচ্ছে কারণ তার বহু বছরের লালিত ভালোবাসা আজ অন্য কারোর হয়ে গেছে। সে মেয়েটাকে ঘিরে যে অসংখ্য স্বপ্ন বুনেছিল, তার সঙ্গে নিজের ভবিষ্যৎ কল্পনা করেছিল, সেই মানুষটাকে আজ অন্য একজন নিজের করে পেয়েছে। এই কথা, যাকে সে পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস করত, যার কথা কখনো প্রশ্ন তোলেনি, সে মানুষটি তাকে সবচেয়ে বড় আঘাতটাই দিয়েছে। নিজের মায়ের কথা মনে পড়তে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। এমন সময় সূচনার চোখ পড়ল সোফার উপর সাজিয়ে রাখা অসংখ্য গিফটের বক্সের দিকে। রঙিন মোড়কে মোড়ানো উপহারগুলো দেখে তার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি তুমি আমার জন্য এনেছো? আমার বিয়ের উপহার হিসেবে? প্রশ্নটা শুনে রাফি মুহূর্তের জন্য আরো বেশি অবাক হয়ে গেল। কি বলবে, কোনো উত্তর কোন উত্তর দেবে? তারপর আর কোনো কথা বলতে পারলো না, শুধু নীরবে দাঁড়িয়ে রইল। রাফি নীরবতা দেখে সূচনা ভেবেছিল হয়তো এখন তার মন খারাপ, তাই তাকে একটু খুশি করার জন্য হাসি মুখে আবার বলল, তুমি যে উপহারগুলো এনেছো, এগুলো সত্যি অনেক সুন্দর। কথাটা বলে হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ার মতো করে সূচনা আবার বলল, আর আমি তোমার কাছে সরিও বলতে চাই। রাফি অন্যমনস্ক দৃষ্টিতে তাকালো সূচনার দিকে। সূচনা কিছুটা সংকোচ নিয়ে বলল, সেদিন তুমি আমাকে ফোন দিয়েছিলে, আমি পরে কল লিস্টে তোমার নম্বর দেখেছিলাম, কিন্তু তখন আমি ফোনটা রিসিভ করতে পারিনি কিছু কারণবশত। তাই আমি সত্যি দুঃখিত ভাইয়া। কথাগুলো শুনে রাফির বুকের ভেতরটা আবারও হাহাকার করে উঠল। তার স্পষ্ট মনে পড়ে গেল সেই দিনের কথা। নম্বর পরিবর্তন করার পর অফিসের অসহনীয় ব্যস্ততা, একের পর এক মিটিং, কাজের চাপ, সবকিছুর মধ্যে সে যেন দম ফেলার সুযোগ পাচ্ছিল না। অবশেষে যখন কিছুটা স্বস্তির সময় পেয়েছিল, তখন পৃথিবী আর কারো কথা নয়, সবার আগে তার মনে পড়েছিল সূচনার কথা। এক মুহূর্ত দেরি না করে সে সূচনার নম্বরে কল করেছিল। ভেবেছিল অনেকদিন পর কথা হবে, কিন্তু সেদিন ফোনটা আর রিসিভ করেনি। এদিকে সূচনা একের পর এক কথা বলেই চলেছিল, কিন্তু সেই কথাগুলো রাফির কাছে যেন দূর থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দের মতো লাগছিল। আর প্রণয়, সে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল, একটি শব্দ বলছিল না, শুধু গভীর দৃষ্টিতে রাফির মুখের প্রতিটি পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছিল। ঠিক তখনই রাফিকে এমন বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে রুকসানা খাতুন মনে নরম হয়ে গেল। মায়া ভরা কণ্ঠে তিনি বললেন, আচ্ছা এসব কথা পরে হবে, রাফি তুই আগে একটু বিশ্রাম নে। এত দূর থেকে এসেছিস, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছিস। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কথা শেষ করে তিনি ভেতরের দিকে এগোতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই বাড়ির প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন নীলুফা খাতুন। তার মুখ চোখে স্পষ্ট অস্থিরতা। ঘরে উপস্থিত সবার দিকে একবার তাকিয়ে তিনি কিছুটা উঁচু স্বরে বললেন, এসবের কোনো প্রয়োজন নেই রুকসানা, ও শুধু তোমাদের সঙ্গে দেখা করতে এসেছে, এখন ওর বাড়িতে ফিরে যাওয়া প্রয়োজন।